নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আসলে যখন রিপোর্টে ক্যান্সার ধরা পড়ছে, তখন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। ক্যান্সার এমন একটি শব্দ যেটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। কি করব বুঝে উঠতে পারি না। যখন ক্যান্সার ধরা পড়ছে তখন আপনার ঠিক কি করণীয়? কোন ডাক্তার দেখাবো? সেকেন্ড ওপিনিয়ন দরকার কিনা? এখনই কি চিকিৎসা শুরু করা প্রয়োজন নাকি আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন? ভয়, ভুল সিদ্ধান্ত এবং অনেকটা দেরি করে ফেলা, এগুলোর জন্য কিন্তু বিপদ ক্রমশ বাড়তে থাকে। দর্শক বন্ধু, আজকের আলোচনায় আমরা জানব ক্যান্সার ধরা পড়লে আপনার কি করণীয়? আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। আমি স্যারের কাছে যাব, এতগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে স্যারের থেকে জানবো। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অনেক ধন্যবাদ। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করতে চাইছেন। আশা করি তাতে অনেকটা সুবিধে হবে অনেকেরই। স্যার, আমরা শুরুতে একটু জানবো যে ক্যান্সার যখন ধরা পড়ছে, রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে, তখন এই প্রথম ২৪ ঘন্টায় প্রাথমিকভাবে প্রথম কাজটা কি হবে? হ্যাঁ, প্রথম কথা হলো আপনি যেটা বললেন সেটা ঠিক। এই ধরুন লাস্ট 20 ইয়ার্সে আমার এই ক্যান্সার প্র্যাকটিসে আমি যেটা দেখি, রোজই আমি ক্যান্সার রোগীই শুধুমাত্র দেখি। তো প্রথমেই যেটা হয় যে একটা মানে শক টাইপের হয় মানুষের এবং একটা বিভ্রান্তির সৃষ্টি হয় এবং খুবই একটা মাথায় বাজ পড়ার মতো একটা ব্যাপার হয় এবং হয়ে গিয়ে এই ভয় থেকে এবং এই অ্যাংজাইটি থেকে অনেক সময় ভুল ডিসিশন নেওয়ার, ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। তো প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে হারে ক্যান্সার বেড়ে চলেছে তার বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু ক্যান্সার যেভাবে বেড়ে চলেছে তাতে ক্যান্সার ডিটেকশন হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আজ থেকে বছর 20 আগেও ক্যান্সারের এতটা বেশি পরিমাণে হতো না, এখন যে পরিমাণে হচ্ছে। এবং প্রেডিকশন হচ্ছে 2030 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি পরিবারে একজন করে ক্যান্সার রোগী থাকবে। কাজেই ক্যান্সার ডিটেক্ট হতে পারে, যে কোনো কারোরই হতে পারে, যে কোনো সময় হতে পারে। প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে যে ক্যান্সার কিন্তু আর দুরারোগ্য নয়। ক্যান্সার সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব। তাই যে কোনো অসুখ হলেই দুশ্চিন্তা হয়, তেমনি ক্যান্সার হলেও দুশ্চিন্তা হবে। কিন্তু মাথা থেকে এই জিনিসটা প্রথমে বের করে দিতে হবে যে ক্যান্সার হলে রোগী আর বাঁচবে না, এটা বের করে দিতে হবে মাথা থেকে। মানে ইটস নট এ ডেথ সেন্টেন্স। ক্যান্সার যে কোনো অন্য অসুখের মতো আর একটা অসুখ এবং সেটা সঠিকভাবে চিকিৎসা করলে এটা সম্পূর্ণ সেরে যায়। এইবার ক্যান্সার ধরুন কারো ডিটেক্ট হয়েছে, আমরা আলোচনা করছি ক্যান্সার ডিটেকশনের পরের কথা। কাজেই তার কোন স্টেজে ডিটেক্ট হয়েছে, তার স্ক্রিনিং বা আগের স্টেজে, আর্লি স্টেজ ডিটেকশনের ব্যাপারটা এখানে আসছে না। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে বিবিধ মতামত এবং সেই মতামতগুলি বেশিরভাগ মানে বলতে পারেন 99%ই হবে অবিশেষজ্ঞের মতামত। মানে পাশের বাড়ির কেউ বলল, আত্মীয় স্বজন কেউ বলল, পাড়া প্রতিবেশীরা বলল, বন্ধু বান্ধবরা বলল, এই ধরনের আলোচনা বা এই ধরনের পরামর্শগুলোর মধ্যে থেকে আমাকে বুঝতে হবে যে আমাকে সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এইবারে প্রশ্ন হলো যে সঠিক বিশেষজ্ঞর পরামর্শ আমরা বুঝবো কি করে, কোথায় যাব, কোন হাসপাতালে যাব, বুঝবো কি করে যে এখানে গেলে আমার সঠিক চিকিৎসা হবে। ক্যান্সার চিকিৎসার মূলত বেশ কয়েকটি মোডালিটি আছে, মানে বেশ কয়েকটি বিশেষজ্ঞের পরামর্শ দরকার হয় এবং বিভিন্ন ক্ষেত্রে, সেটার স্টেজিংয়ের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে। কাজেই প্রথমত আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাটাতে এই সব সুবিধাগুলো রয়েছে। মানে এমনি নয় যে আমি গেলাম এবং তারপরে দেখা গেল যে সেখানে ভালো রেডিওলজি নেই বা নিউক্লিয়ার মেডিসিন ফেসিলিটি নেই, ডায়াগনোসিস স্টেজিং করার জন্য
ভালো রেডিওলজি, ভালো নিউক্লিয়ার মেডিসিন, ভালো প্যাথোলজি দরকার হয়। আর ক্যান্সার চিকিৎসার যে ৩টে স্তম্ভ, একটা হলো রেডিয়েশন। রেডিয়েশন ছাড়া ক্যান্সার ডিপার্টমেন্ট হয় না। এটা মনে রাখবেন যে রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট ছাড়া কোনো ক্যান্সার ডিপার্টমেন্ট হয় না। সেটা সম্পূর্ণ ক্যান্সার ডিপার্টমেন্ট নয়। রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি এবং ক্যান্সার সার্জারি। মনে রাখতে হবে ক্যান্সারের সার্জারি কিন্তু জেনারেল সার্জারির চাইতে আলাদা। আলাদা। যারা ক্যান্সার সার্জন তারা বিশেষভাবে প্রশিক্ষিত হন। কাজেই এমন একটা হাসপাতালে আমায় যেতে হবে যে হাসপাতালে এই সবগুলি ফেসিলিটি আছে। তার কারণ প্রথমত ক্যান্সারের স্টেজিং সঠিকভাবে করতে হবে এবং চিকিৎসার যে ডিসিশন সেই ডিসিশনটা সম্মিলিতভাবে নিতে হবে। কেননা একটা জিনিস মনে রাখবেন, কোনো একটা চিকিৎসার দ্বারা সাধারণত ক্যান্সার সম্পূর্ণ কিওর করা যায় না। খুব অল্প কিছু ক্যান্সার ছাড়া, ধরুন খুব আর্লি ডিটেকশন হলো, হয়তো সার্জারির পরে আর কিছু লাগলো না বা রেডিয়েশন দেওয়ার পরে আর কিছু লাগলো না। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারি, রেডিয়েশন, কিমোথেরাপি বা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, কিছু না কিছু চিকিৎসা, দুটো চিকিৎসা বা তার বেশি চিকিৎসা লাগেই। কাজে এমন একটা হাসপাতালে আমি যাব যেখানে এই সবগুলো সুবিধে রয়েছে। স্যার, অনেকেই এটা মনে করেন যে ক্যান্সারের ক্ষেত্রে একটা সেকেন্ড ওপিনিয়ন প্রয়োজন। এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার হ্যাঁ, মনে হয়? এবার ক্যান্সারের যে আমি যে বারবার বলছি যে ক্যান্সার নিরাময়যোগ্য, ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়, এর কতগুলি শর্ত আছে। শর্ত হলো যে চিকিৎসা শুরু করতে দেরি করা চলবে না। যত দেরি করব তত ক্যান্সার বেড়ে যাওয়ার চান্স থাকছে। ২ হলো সঠিক চিকিৎসা সঠিক ক্রমে করতে হবে। মানে ধরুন যার রেডিয়েশন আগে লাগবে তাকে রেডিয়েশন আগে দিতে হবে, যার অপারেশন আগে লাগবে তার অপারেশন আগে, যার কিমোথেরাপি আগে তার আগে কিমোথেরাপি, তারপর অপারেশন, তারপর রেডিয়েশন। এই সিকোয়েন্সটা সঠিকভাবে মেনটেন করতে হবে, সঠিক চিকিৎসা করতে হবে, সবকটা চিকিৎসা করতে হবে। এইবারে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার আমি মোটেও বিরোধী নই। আমার সবসময় মনে হয় যে অবশ্যই এত বড় ডিসিশন নেওয়ার আগে বা এত বড় একটা চিকিৎসায় নামার আগে, লম্বা চিকিৎসায় আপনারা অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নিতে গিয়ে যেন অযথা সময় নষ্ট না হয়, এটা মাথায় রাখতে হবে। তার কারণ আমি দেখতে পাই অনেকেই এই ধরুন ক্যান্সার ডিটেকশন হয়েছে, তারপরে খুব ভ্যালুয়েবল ২-৩ মাস ট্রিটমেন্ট শুরু না করে তারা বিভিন্ন জায়গায় সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ বিভিন্ন জায়গায় ওপিনিয়ন নিয়ে চলেছেন। সেটা শহরের হাসপাতালে হতে পারে, দূরের কোনো শহরের হাসপাতালে হতে পারে, এমনকি বিদেশেও হতে পারে। আমার অনেক রোগী আছেন যারা ইন্ডিয়াতে, অনেকেই হয়তো মনে করেন বাঙালিরা কলকাতায় ডিটেক্ট হলে তারা দক্ষিণ ভারতে বা যে বম্বেতে গিয়ে ওপিনিয়ন নেন। আমি নিজে দক্ষিণ ভারতে ৫ বছর কাজ করেছি, বম্বেতে ৪ বছর কাজ করেছি। ওখানকার রোগীরা কিন্তু তারাও ওপিনিয়ন নিতে যান। তারা আমেরিকায় ওপিনিয়ন নিতে যান, ইউএসএতে হসপিটালে নিতে যান সেকেন্ড ওপিনিয়ন। এর মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। আপনার রোগীর জন্য আপনি অবশ্যই যেটা বেস্ট চিকিৎসা সেটা চাইবেন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সব কিছু যেন অযথা টাইম নষ্ট না হয়। এমন একটা সেকেন্ড ওপিনিয়ন এমনভাবে নেওয়ার চেষ্টা করবেন যাতে চিকিৎসা শুরু করার ক্ষেত্রে অযথা ডিলে না হয়। অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নিন, কিন্তু যা করবেন একটু তাড়াতাড়ি করে করুন, অযথা সময় নষ্ট করবেন না। আচ্ছা স্যার, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যেটা বলা হয় যে ক্যান্সারটা কোন স্টেজে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একদম, চিকিৎসা ট্রিটমেন্টের একদম। জন্য। তাহলে কখন কোন স্টেজে আছে ক্যান্সারটা সেটা বোঝার জন্য কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন? হ্যাঁ, এই স্টেজিংটা একদম শুরুতে করতে হয়। হ্যাঁ, এই ব্যাপারে আমি দেখতে পাই যে এই ব্যাপারটা নিয়ে একটু গুরুত্বপূর্ণভাবে এটাকে একটুখানি কনসিডার করা উচিত। তার কারণ হলো বেশিরভাগ অনেক ক্ষেত্রে আমি দেখি হয়তো চিকিৎসা শুরু হয়ে গিয়েছে কিন্তু শুরুর আগে প্রপার স্টেজিং হয়নি। বিশেষ করে ধরুন আমি নাম করেই বলছি, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি যে স্টেজিং এর জন্য আমাদের ইমেজিং দরকার হয়। মানে ধরুন একটা স্ক্যান করে দেখতে হয় যে ক্যান্সারটা কত বড়। স্টেজিং মানে কি? স্টেজিং মানে হলো ক্যান্সারটা কত বড়, সেটা যে অঙ্গে হয়েছে সেই অর্গান এবং তার চারপাশের অর্গানের মধ্যে ঢুকে গিয়েছে কিনা, এবং ব্লাডের মাধ্যমে বা লিম্ফ্যাটিক্সের মাধ্যমে লিম্ফ নোডে বা শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে গিয়েছে কিনা। এমনি করে তো স্টেজ হয়, মানে একটা জায়গায় রয়েছে স্টেজ 1, ধরুন মোটা বলতে গেলে গ্রস,
বা সেটা পাশের মানে সেটা একটুখানি বড় হয়ে গিয়েছে সাইজে, বা আশপাশের অর্গানের মধ্যে আশপাশে কাছাকাছি আর একটু বড় হয়ে যাচ্ছে, তো 2, এবারে সেটা লিম্ফ নোডের মধ্যে ছড়িয়ে গেলে 3, শরীরের অন্য জায়গায় ছড়িয়ে গেলে 4, এমনি করে হয়। তো তার জন্য প্রপার ইমেজিং ইনভেস্টিগেশন করা দরকার। কাজেই এইটা করার আগে ট্রিটমেন্ট শুরু করা উচিত নয়। ট্রিটমেন্ট শুরু করার আগে আমার যা যা দরকার, প্রপার বায়োপসি এবং প্রপার ইমেজিং, যাতে আমি বুঝতে পারবো কোনটার কি ইমেজিং লাগবে, সেটা ক্যান্সারের উপর নির্ভর করে, সেটা বিশেষজ্ঞ আপনাকে বলে দিতে পারবে। নর্মালি আমরা পেট সিটি স্ক্যান করি বা এমআরআই করি বা সিটি স্ক্যান করি, এগুলো করে প্রপার স্টেজিংটা করা দরকার। স্টেজিংটা করার আগে চিকিৎসা শুরু করা উচিত নয়। প্রস্টেটে আমি যেটা বললাম, অনেক ক্ষেত্রেই দেখি যে স্টেজিং ওয়ার্কআপ হয়নি, প্রস্টেটের যে স্ক্যান পিএসএমএ পেট হয়নি, কিন্তু অলরেডি হরমোনের ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গিয়েছে, এবং সেটা হয়তো বেশ কিছুদিন নেওয়ার পরে যখন স্ক্যান হবে তখন অসুখটা কম দেখাতে পারে। কিন্তু কম দেখালে মনে রাখতে হবে যে ট্রিটমেন্টের যে প্রোটোকল বা ডিসিশন হয়, সেটা কিন্তু ইনিশিয়াল স্টেজিংয়ের উপরে হয়। ধরুন শুরুতে কারো স্টেজ 3 বলে ডিটেক্ট হয়েছে, তাকে স্টেজ 3-র মতোই ট্রিটমেন্ট করতে হবে। তার একটু ওষুধ টষুধ কিছু দিয়ে বা কিমোটোমো দিয়ে কমে গিয়ে যদি তার স্টেজ 3-র মতো হয়ে যায়, 2 এর মতো হয়ে যায়, তাহলে স্টেজ 2 এর মতো বাকি ট্রিটমেন্টটা করলে কিন্তু চলবে না। কাজেই স্টেজিংটা ইনিশিয়ালি প্রথমেই করতে হবে, সেই অনুযায়ী ট্রিটমেন্টটা টেইলার করতে হবে বা আমাদের সাজাতে হবে। আচ্ছা স্যার, যখন ক্যান্সারটা ধরা পড়ছে তখন রোগী বা তার আত্মীয় পরিজন বা পরিবারবর্গ তারা বুঝতে পারেন না যে কোন ডাক্তারের কাছে যাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। কোন ক্যান্সারের ক্ষেত্রে কখন কোন ডাক্তারের কাছে যেতে হবে সেটা যদি আপনি একটু বলে দেন। হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ। একটা কথা হলো, যেমন হার্টের অসুখ হলে আমরা হার্টের ডাক্তারবাবুর কাছে যাই, নার্ভের অসুখ হলে নিউরোলজিস্টের কাছে যাই, ক্যান্সার হলে ক্যান্সার বিশেষজ্ঞর কাছেই আসতে হবে। এই ব্যাপারে একটা ডিলে হয়। সেই ডিলেটা কেন হয়? অনেক ক্ষেত্রেই ক্যান্সার হয়তো ডিটেক্ট হয়েছে, কিন্তু ইনিশিয়ালি না একটা ডিনায়াল হয়, মানে এটা সাইকোলজি, মানে রোগী ভাবেন যে এটা ক্যান্সার নয়, ভুল হয়েছে, রিপোর্টটা কিছু গন্ডগোল হয়েছে। এবং অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরাও মানে খানিকটা প্রভাবিত হয়ে যান। ধরুন ডাক্তারবাবু অনেকদিন ধরে রোগীর চিকিৎসা করছেন, তিনি হয়তো অন্য কোনো অসুখের চিকিৎসা করছিলেন, হঠাৎ করে ডিটেক্ট হয়েছে, তারও একটা নিজাক রিয়াকশন হয়, তারও মনে হয় ক্যান্সার না বোধহয় অন্য কিছু, এই করতে গিয়ে খানিকটা টাইম নষ্ট হয়। এবং সেজন্য ক্যান্সার ডিটেক্ট হলে বা সন্দেহ হলে, আমি বলি সন্দেহ হলে, রোগ লক্ষণ দেখা দিল, ক্যান্সার বিশেষজ্ঞেরই পরামর্শ নিন। কেননা তিনি জানেন যে ঠিক কী পরীক্ষাটা করলে ক্যান্সারটা এক্সক্লুড করা যাবে। ধরে নিলাম যে তার ক্যান্সার হয়নি, কিন্তু কি পরীক্ষা করলে সঠিকভাবে বুঝতে পারবো যে ক্যান্সার হয়নি, সেটাও উনিই বলতে পারবেন। সেক্ষেত্রে আমরা অযথা আননেসেসারি টেস্ট করে আমরা সময় নষ্ট করব না, করে আমরা সঠিকভাবে একদম প্রথমেই ডিটেকশনটা ঠিক মতো করতে পারবো। স্যার আরেকটা প্রশ্ন আসে যে ক্যান্সারের ধরন অনুযায়ী এটা তো বুঝতে হবে যে প্রথম ট্রিটমেন্টটা কিভাবে শুরু হবে, আপনার এই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, সেটা কিভাবে কোন ক্যান্সারের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা শুরু হয়? সেটা সেই জন্যই আপনার বিশেষজ্ঞ পরামর্শ দরকার। ক্যান্সারের চিকিৎসা অর্গান অনুযায়ী আলাদা আলাদা, মানে ধরুন মুখের গলার যা চিকিৎসা হবে লাংয়ের তেমনি নয়, প্রস্টেটের তেমনি নয়, তেমনি সেটা কোন ধরনের ক্যান্সার এবং কোন স্টেজ, সেই ধরে ধরে আমরা চিকিৎসাটা সেমনি করে সাজাই এবং তার স্টেজ অনুযায়ী সাজাই। ধরুন লাং ক্যান্সার হয়েছে, একদম স্টেজ 1 ছোট্ট একটা লাং ক্যান্সার, সেটা খুব আধুনিক রেডিয়েশন চিকিৎসা, এসবিআরটি স্টিরিওট্যাকটিক বডি রিডিউসার থেরাপি দিয়ে ব্যথাহীনভাবে সারিয়ে দেওয়া যায়। আবার ধরুন আর একটু সেটা বড় হয়ে গিয়েছে, তখন তার আবার রেডিয়েশনের সাথে কেমোথেরাপি অ্যাড করতে হয়, কোনো ক্ষেত্রে অপারেশন করা গেলে অপারেশনও করতে হয়। তেমনি ধরুন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়েশন এবং হরমোনের চিকিৎসা, সেখানে কেমো বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না, তেমনি করে চিকিৎসা করতে হয়। তো এইটা কি ধরনের ক্যান্সার এবং কি স্টেজ তার উপর নির্ভর করছে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ আমি আগেরবার বলতে ভুলে গেলাম, সেটা হলো একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, আমি প্রথম থেকে যেটা বলছি, ক্যান্সারের চিকিৎসা কিন্তু মাল্টিমোডালিটি, মানে অনেকে কি করেন, ক্যান্সার ডিটেক্ট হলো, তারা সর্বস্ব পণ করে গিয়ে হয়তো একটা অপারেশন করে নিলেন, খুব বড় জায়গায় গিয়ে একটা অপারেশন করলেন এবং সব টাকা পয়সা তাদের শেষ হয়ে গেল। তারপরে অপারেশনের পরে হয়তো তার রেডিয়েশন চিকিৎসা দরকার বা কেমোথেরাপির চিকিৎসা দরকার, সেই টাকাটা তাদের কাছে নেই, সেই সংস্থানটা নেই। সেক্ষেত্রে কি হয়, ক্যান্সারের চিকিৎসার নিয়ম হলো হয় আমি সুস্থ করতে পারবো, নয় আমি সুস্থ করতে পারবো না। কাজেই সেক্ষেত্রে
বিরাট বড় জায়গায় দারুণ ভালো অপারেশন করেও পুরো নিট ফল কিন্তু 0 হয়ে যায় যদি আমি রেডিয়েশন বা কেমোথেরাপি যেটা দরকার সেটা না করতে না। পারি। এইখানে আপনাকে একটা বাজেট করে নিতে হবে শুরুতেই। বুঝে নিতে হবে ডাক্তারবাবুর কাছ থেকে যে এই রোগীর কি কি চিকিৎসা লাগতে পারে। এটা কিন্তু পরিষ্কার আলোচনা করতে হবে যে শুধু অপারেশন করলে কি হবে না, অপারেশনের পরে ফার্দার ট্রিটমেন্টের দরকার হতে পারে এবং তার সংস্থান আপনাকে রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্ল্যানটা অমনিভাবেই করতে হবে। দেখুন, বিভিন্ন খরচের ওপরে বিভিন্ন ভাবে আমরা চিকিৎসা করতে পারি। আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা করতে পারি, স্বাস্থ্য বীমায় করতে পারি এবং বেসরকারিভাবে নিজেদের খরচে করতে পারি। নিজের সামর্থ্য বুঝে এমনিভাবে প্ল্যান করতে হবে যাতে আপনি চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারেন। ঠিক। এমনি যেন না হয় যে আপনি খুব দৌড়ে গেলেন কোনো একটা বড় শহরে গিয়ে একটা অপারেশন করলেন কিন্তু তারপরে বাকি চিকিৎসা আর করতে পারছেন না। তাহলে কিন্তু নিটফল 0, তাহলে কিন্তু ক্যান্সার সারবে না। এইটা আপনাকে বুঝে নিতে হবে। এমন ভাবে করতে হবে যাতে শেষ পর্যন্ত চিকিৎসাটা করতে পারে। তার জন্য যদি মনে হয় যে আমি বিরাট বড় হসপিটালে না করে আমি সরকারি হাসপাতালে করাতে হবে, সেটাও করার জন্য আমি বলবো যে সেটাও ঠিক। সেখানে আপনি করান কিন্তু চিকিৎসা কমপ্লিট করা। এখন সরকারের নানা রকম সুবিধে রয়েছে, সরকারি স্বাস্থ্য বীমা রয়েছে, কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের রয়েছে, তাই দিয়ে বিভিন্ন জায়গায় বেশ খানিকটা চিকিৎসা হয়ে গেছে এবং অবশ্যই হাসপাতাল ভেদে মানে খরচের তারতম্য হয়। স্যার, ক্যান্সার যখন ধরা পড়ে তারপরে প্রাথমিকভাবে যেগুলো হয়, মানসিক একটা চাপ তৈরি হয়, খাওয়া দাওয়ায় অনিয়ম, ঘুমের অনিয়ম। তো এই জিনিসগুলো প্রাথমিকভাবে কি করে একজন মানুষ মোকাবিলা করবেন? হ্যাঁ, এই জন্য আমরা সমস্ত ক্যান্সার ডিপার্টমেন্টেই সাইকোলজিস্ট আমাদের একজন থাকে, অঙ্কোলজিতে একজন সাইকোলজিস্ট থাকেন, তাকে কাউন্সেলিং করার জন্য রোগীর চেয়েও রোগীর পরিবারবর্গের ওপরে মানসিক প্রভাব অনেকটা বেশি পড়ে, কেননা চিন্তা ভাবনা অনেক কিছুই তাকে করতে হয়। একটা জিনিস মনে রাখবেন যে নেগেটিভ চিন্তা করলে অ্যাকচুয়ালি কিছু অ্যাচিভ করা যায় না। মানে আমরা যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করি, তা থেকে অ্যাংজাইটি আসে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া ছাড়া লাভ কিছু হয় না। তো ওই ক্যান্সার নিয়ে বিভিন্ন ধরনের মানে লেখা, তারপরে ভিডিও, সিনেমা, তাতে প্রচণ্ড নেগেটিভ একটা ইমোশনাল জিনিস বলা হয় এবং নেগেটিভ প্রচার করা হয়। বিভিন্ন লেখা টেখাও আমি দেখি, তাতে একটা বেশ নেগেটিভ প্রচার করা হয় যে ক্যান্সার তো ইভেন খুব অবাক হয়ে যাবেন। আমি ওই যেমন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফোরাম থাকে, অনেক সময় আমি সেগুলো ফোরাম 2-1টা ফলো করি জাস্ট জানার জন্য যে মানুষ অ্যাকচুয়ালি কি ভাবেন ক্যান্সার নিয়ে। একজন রোগী সেখানে পোস্ট করেছেন যে ওনার বাবার ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার। তাতে আমি দেখলাম এবং একজন ডাক্তারও লিখেছে যে ক্যান্সার হয়েছে, চিকিৎসা করে কোনো লাভ নেই, চিকিৎসা না করলে টাকাটা বাঁচবে, চিকিৎসা করলে টাকাটাও চলে যাবে, রোগীও চলে যাবে। তো আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি ডাক্তারবাবুকেও চিনি, তিনি একজন প্র্যাকটিসিং ডাক্তারবাবু। যে তিনি ক্যান্সারের ডাক্তারবাবু নন, অবশ্যই নন, কেননা ক্যান্সার ডাক্তারবাবু হলে তারা জানেন যে এখন চিকিৎসা করলে ইভেন স্টেজ 4 লাং ক্যান্সার রোগীকেও 5 বছর বাঁচিয়ে রাখা যায় আধুনিক টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলো দিয়ে এবং রেডিয়েশন চিকিৎসা, সার্জারি চিকিৎসা দিয়ে। কাজেই এই ধরনের নেগেটিভ প্রচার থেকে দূরে থাকতে হবে। প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে বিশেষজ্ঞের কথা, যে উনি কি বলেছেন। উনি যদি আপনাকে বলেন, দেখুন সব রোগীকে তো সুস্থ করতে আমরা পারবো না, এটা তো কোনো রোগেই সেটা সম্ভব নয় এবং তার স্টেজ, তার নেচারের উপর নির্ভর করে। কিন্তু আপনার ডাক্তারবাবু, আপনার বিশেষজ্ঞ যদি আপনাকে বলে যে এই অসুখটাকে আমরা সুস্থ করতে পারবো বা না করতে পারলেও বহু বছর ভালো রাখতে পারবো, তাহলে আপনার তার কথা বিশ্বাস করা উচিত। এই নেগেটিভ কথাবার্তাগুলো থেকে দূরে, যারা আপনাকে নেগেটিভ কথা বলেন তাদের থেকে দূরে থাকুন। একটা জিনিস কিন্তু মনে রাখবেন, হতে পারে যে চিকিৎসায় সাফল্য এলো, হতে পারে চিকিৎসায় সাফল্য এলো না। একজন রোগী হয়তো 1 বছর বাঁচলেন, 2 বছর বাঁচলেন, কিন্তু সেই 1 বছর 2 বছর তিনি মানসিকভাবে এবং শারীরিকভাবে তার যে কোয়ালিটি অফ লাইফ, সেইটা কতটা ভালো রাখা যায় সেটাও আমাদের ভাবতে হবে। তার কারণ এই ধরনের নেগেটিভ কথাবার্তা থেকে কিন্তু মানসিক চাপ এবং খুব অ্যাংজাইটির মধ্যে, ধরুন বাঁচাতে পারলাম না, ধরুন 2 বছরই বাঁচলো কেউ, কিন্তু এই ধরনের মানসিক একটা চাপের মধ্যে তিনি কাটালেন, সেটাও কিন্তু খুবই নেতিবাচক। কাজেই ওই একটা আনন্দ সিনেমায় কথা আছে না, জিন্দেগি লম্বি নেই বড়ি হোনি চাইয়ে। তো যদি লম্বা করতে পারি, আমাদের হাতে আধুনিক চিকিৎসা আছে, আমরা ছাড়িয়ে দিতে পারি ক্যান্সারকে, তাহলে তো খুব ভালো।
যদি নাও পারি চিকিৎসা করতে পারি, অ্যাটলিস্ট মানসিকভাবে কাউকে ডিপ্রেসড করে দেওয়া বা দুঃখিত করে দেওয়া, এই ধরনের মানুষগুলো থেকে ক্যান্সার রোগী এবং তার পরিজনরা সবসময় দূরে থাকবেন। নেগেটিভ কথা যারা বলেন তাদের থেকে দূরে থাকবেন। ঠিক। বিশ্বাস রাখবেন বিজ্ঞানে, বিশ্বাস রাখবেন আধুনিক চিকিৎসা ব্যবস্থায়। কেননা আধুনিক চিকিৎসা ব্যবস্থা গত 15-20 বছরে আমূল পরিবর্তন হয়েছে। রেডিয়েশন উন্নত হয়েছে, টার্গেটেড থেরাপি এসেছে, ইমিউনোথেরাপি এসেছে, অপারেশন উন্নত হয়েছে এবং আমরা ক্যান্সার রোগীকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে অবশ্যই সুস্থ করে দিতে পারি। দর্শক বন্ধু, আপনারা শুনলেন ডাক্তারবাবু এতক্ষণ যেমনটা জানালেন যে ক্যান্সার মানেই কিন্তু সবকিছু শেষ নয়, বরং ক্যান্সার রোগীকে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসকের মাধ্যমে সঠিক চিকিৎসা প্রদান করা যায়, তাহলে কিন্তু তিনি কিন্তু আবার পুনরায় নতুন জীবনে ফিরতে পারেন এবং সুস্থভাবে জীবন যাপন করতে পারেন। কাজেই উদ্বিগ্ন হবেন না, দুশ্চিন্তা করবেন না, শুধু সচেতন থাকুন, ক্যান্সার স্ক্রিনিং করতে থাকুন। যদি ক্যান্সার ধরা পড়ে থাকে, ডাক্তারবাবু যেমনভাবে বললেন সেভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগিয়ে যান, নির্ভয়ে থাকুন। ক্যান্সারের বিরুদ্ধে আপনারা অবশ্যই জয়ী হবেন। যদি আজকের পর্ব ভালো লেগে থাকে একটা লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।